এই ফ্রান্সকে কি আদৌ হারানো সম্ভব? বিশ্বকাপ শুরুর পর থেকে দিন যত গড়িয়েছে, মানুষের মনে এই প্রশ্নটা আরো শক্তপোক্তভাবে চলে এসেছে। কিলিয়ান এমবাপ্পে যেভাবে গোল করছেন, ওসমান দেমবেলে সেই গোল করার কাজে তাকে যেভাবে সাহায্য করছেন, এবং দুজনকে মাইকেল ওলিসে যেভাবে খেলাচ্ছেন এবং দেজিরে দুয়ে যেভাবে সাহায্য করছেন, কখনো কখনো ব্র্যাডলি বার্কোলা যেভাবে একদম অগ্নিস্ফুলিঙ্গের মতো উদ্ভাসিত হয়ে উঠছেন, সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যেই দলের অ্যাটাকিং ফ্রন্ট লাইন এরকম দুর্দান্ত ফর্মে রয়েছে, সেই দলকে কি আদৌ হারানো সম্ভব কিনা, এই প্রশ্নের জবাবে অন্তত 99% মানুষ এখন নাই বলবে যে ফ্রান্সকে থামানো সম্ভব নয়। কিন্তু এগেন, দিস ইজ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড দিস ইজ নক আউট রাউন্ড, অ্যান্ড এনিথিং ক্যান হ্যাপেন ইন দ্য নক আউট রাউন্ডস। আমরা জানি ফ্রান্স এর আগে যতগুলা দলের বিপক্ষে খেলেছে, সে সকল দলের সম্মিলিত শক্তিও কিন্তু সেমিফাইনালে তারা যাদের এগেনস্টে লড়ছে তার সমান হবে না। সেটা উইথ ডিউ রেসপেক্ট টু মরক্কো, উইথ ডিউ রেসপেক্ট টু নরওয়ে, সুইডেন, ইরাক, সেনেগাল অ্যান্ড আরও অন্যান্য যে সকল দলের বিপক্ষে ফ্রান্স লড়েছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি। সো স্পেন ভার্সেস ফ্রান্স, এই ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচে স্পেনের কি করা উচিত যে কারণে ফ্রান্স হেরে যেতে পারে, সেটা নিয়ে আজকের ডিসকাশন। আমি একবারের জন্য কিন্তু বলছি না যে এই ফর্মুলাটা কমপ্লিটলি ফুল প্রুফ। আমার কাছে ফ্রান্সের খেলার স্টাইল বা একাদশের মধ্যে যে ধরনের দুর্বলতা চোখে পড়েছে, সেই দুর্বলতার উপরে ফোকাস করেই আমার কাছে মনে হচ্ছে যে স্পেন যদি এই পার্টিকুলার কিছু কাজ করে তাহলে ফ্রান্সকে হারানো সম্ভব। সেটা কিভাবে দেখে নেওয়া যায়। দেখেন, ফ্রান্স কোন ফরমেশনে খেলবে এটা আমরা মোটামুটি জানি। তারা যথারীতি এরকম 4-2-3-1 ফরমেশনে খেলবে এবং তাদের একাদশটা মোটামুটি এরকমই হবে। একাদশ নিয়ে কোনো সন্দেহের জায়গা থেকে থাকলে সেটা মাত্র দুটো জায়গাতে রয়েছে। একটা হলো কি ডিফেন্সিভ মিডফিল্ডারের এই জায়গাটাতে কি মানু কোনে খেলবেন নাকি অরেলান সোয়ামেনি খেলবেন, এবং লেফট উইংয়ের এই জায়গাটাতে দেজিরে দুয়ে খেলবেন নাকি ব্র্যাডলি বারকোলা খেলবেন। এখন অরেলান সোয়ামেনি ইজ অ্যান আনডিসপিউটেড ফ্রান্স স্টার্টার, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সোয়ামেনি যখন ফিট থাকেন না, যেমনটা গত দুই রাউন্ডে ছিলেন না, সো সোয়ামেনির জায়গায় কিন্তু মানু কোনেকে খেলানো হয়েছে এবং মানু কোনে হ্যাজ পারফর্মড এক্সেপশনালি ওয়েল। স্পেশালি লাস্ট ম্যাচে মরক্কোর এগেনস্টে তিনি মিডফিল্ড যেভাবে ডমিনেট করেছেন, চোখে লেগে আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সোয়ামেনি যদি ফিট হয়ে যান, যেটা কিনা তার হওয়ার সম্ভাবনা 99%, সোয়ামেনি ফিট হয়ে গেলে আই গ্যাস আবারও মানু কোনেকে বেঞ্চে চলে যেতে হবে এবং আদ্রিয়া রাবিওর পাশে ডাবল পিভটে দেখা যাবে অরেলা সোয়ামেনিকে। আর লেফট উইংয়ে দেজিরে দুয়ে অসাধারণ একজন মিডফিল্ডার, তার সাথে এমবাপ্পের কম্বিনেশন অনেক বেশি ভালো হচ্ছে। কিন্তু স্পেনের ব্যাকলাইনকে টেস্ট করার জন্য এবং স্পেনের ব্যাকলাইনের পেছনের জায়গাটাকে এক্সপ্লয়েট করার জন্য কোচ দিদিয়ের দেশও যদি শুরু থেকে ব্র্যাডলি বারকোলাকে খেলান দেজিরে দুয়ের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আশ্চর্যের তেমন কিছু থাকবে না। সো আমার দৃষ্টিতে এই দুটো জায়গা মোটামুটি একটু কনফিউশন আছে। এই বাদবাকি 9 জন এটাই থাকবে এবং এই ফ্রান্স একাদশী আমরা আগামীকাল খুব সম্ভবত দেখতে যাচ্ছি। এখন দেখেন, এই ফ্রান্স একাদশে তাদের ফ্রন্ট লাইন নিয়ে যত বেশি ডিসকাশন করা হয় এবং ফ্রন্ট লাইনের ফর্ম নিয়ে যত বেশি প্রশংসা বাক্য বলা হয়, সে তুলনায় তাদের ফুল ব্যাক জোন এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ডাবল পিভট এদেরকে নিয়ে কিন্তু অত বেশি কথা বলা হয় না। এর কারণ মূলত একটাই, সেটা হলো গিয়ে তারা কিন্তু কেউই মানে কালেকটিভলি ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক পেয়ারিং না বা ওয়ার্ল্ড ক্লাস ডাবল পিভট নন। আদ্রিয়া রাবিও অত্যন্ত ডিপেন্ডেবল একজন মিডফিল্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 2026-এ এসে আমার কাছে মনে হয় না একটা বিশ্বজয়ী দলের ডাবল পিভটের অল অ্যাকশন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় আদ্রিয়া রাবিও এখন খুব বেশি দলকে সাহায্য করতে পারবেন, অরেলান সোয়ামেনি যতই ভালো পারফরমেন্স দেন না কেন। অ্যান্ড অফকোর্স তাদের ফুল ব্যাকের দিকে যদি তাকাই, জুলস কুন্দে এবং লুকা ডিন দুজনই ডিফেন্সিভ দিক থেকে অত বেশি ওয়ার্ল্ড ক্লাস নন, অ্যাটলিস্ট এই 2026 সালে স্পেশালি লুকা ডিনের ক্ষেত্রে সেই জিনিসটা বলবো। তারা বিল্ড আপের ক্ষেত্রেও যে খুব বেশি ফ্রান্সকে সাহায্য করেন ব্যাপারটা সেরকম নয়, এবং প্রেসের এগেনস্টেও কিন্তু তারা অত বেশি ভালো নন, এবং 1 ভার্সেস 1 ডিফেন্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু স্পেশালি লুকা ডিন অত বেশি সাকসেসফুল কখনোই ছিলেন না, এখনও তো আরও বেশি নন। কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে যেহেতু এরকম অসাধারণ দুটো বিশ্বমানের ডিফেন্ডার রয়েছেন, দায়ত উপামেকানো এবং উইলিয়াম সালিবা, এই দুইজনের অসাধারণ ডিফেন্ডিংয়ের কারণে কিন্তু এই ফুল ব্যাকদের এই ঘাটতিগুলো আড়াল থেকে যায়। সো আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে, ফ্রান্স এই বিশ্বকাপে যতগুলো দলের এগেনস্টেই খেলেছে না কেন, সেটা ফার্স্ট ম্যাচে সেনেগাল হোক, এরপরে ইরাক বা নরওয়ে, এরপরে সুইডেন, এরপরে মরক্কো, কোনো দলই কিন্তু ফ্রান্সের এই ফুল ব্যাক এবং ওই দুজন সেন্ট্রাল মিডফিল্ডকে সেভাবে
টেস্ট নিতে পারেনি, সেভাবে পরীক্ষা নিতে পারেনি। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে দুজন ফুলব্যাক আছে, এই দুজন ফুলব্যাককে যদি 1 ভার্সেস 1 ম্যান মার্কিং করা যায় এবং সেই লেভেলের যদি প্রেসিং করা যায়, তাহলে এই দুজন ফুলব্যাক এই 2026 সালে এসে হার মানতে বাধ্য। এবং একই কথা কিন্তু বলা যায় আদ্রিয়া রাবিয়া এবং অরলা সোয়ামিনের ক্ষেত্রে। দুজনের বিল্ড আপ কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস লেভেলের না। সো প্রতিপক্ষের মিডফিল্ড যদি অনেক বেশি শক্তিশালী হয় এবং এই সকল জোনগুলো যদি তারা প্রপারলি ডমিনেট করে, তাহলে আদ্রিয়া রাবিয়া এবং অরেলা সোয়ামিনি দুজনেই কিন্তু ভেঙে পড়তে পারেন। এই পরীক্ষাটাই এখনো পর্যন্ত ফ্রান্সের কোনো প্রতিপক্ষ নিতে পারেনি, যেটা কিনা স্পেন নিতে পারে বলে আমার কাছে মনে হয়। এখন দেখেন, ফ্রান্সের সেন্ট্রাল ডিফেন্সিভ পেয়ার এতটাই ভালো অফ দ্য বল এবং অন দ্য বল দুটো সিচুয়েশনেই। আপনি এই দুজন সেন্টার ব্যাককে যদি সেভাবে প্রেস করেন, কোনো লাভ নাই, তারা পেছন থেকে বল ঠিকই বের করে আনতে পারবে। কিন্তু একই কথা কিন্তু এই দুজন ফুল ব্যাকের ক্ষেত্রে কিন্তু বলা যায় না, এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের ক্ষেত্রেও কিন্তু বলা যায় না। সো এই দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে এই ফ্যান্টাস্টিক ফোর ফ্রন্ট লাইনের এই কানেকশনটা যদি কোনো রকমে বন্ধ করা যায় দুর্দান্ত ম্যান টু ম্যান প্রেসিংয়ের মাধ্যমে, এবং একই কাজ যদি এই দুজন ফুল ব্যাকের সঙ্গেও করা যায়, তাহলে এই ধরনের জোনগুলোতে সুপিরিয়রিটি মেনটেন করে কিন্তু স্পেন একটা সাকসেসফুল আউটপুট পেতে পারে। স্পেনের মিডফিল্ড নিয়ে তো কোনো সন্দেহই নেই। স্পেনের যে অসাধারণ মিডফিল্ড রয়েছে বর্তমানে, রদ্রি, পেদ্রি এবং দানি অলমো বা ফাবিয়ান রুইজের সমন্বয়ে, তারা কিন্তু এই মিডফিল্ডটাকে দুর্দান্তভাবে ডমিনেট করতে পারে, তাদের সেই সামর্থ্য আছে, আমরা কিন্তু জানি। এবং রদ্রি যেরকম অসাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডের পারফরমেন্স দেখাচ্ছেন, তার কিন্তু সামর্থ্য রয়েছে যে এই মিডফিল্ডের সাথে এই ফ্যান্টাস্টিক ফোর আক্রমণ ভাগের কানেকশনটাকে বন্ধ করে দেওয়ার। সো উনি যদি এই কাজটা দুর্দান্তভাবে করতে পারেন, উনি যদি ডিফেন্সিভ স্ক্রিনিংয়ের কাজটা ভালো মতো করতে পারেন, এবং তার সামনে থাকা দুজন নাম্বার 8 আমি এক্সপেক্ট করছি দানি অলমো এবং পেদ্রি, এই দুজন যদি স্পেশালি রাবিও এবং চুয়ামেনিকে অফ দ্য বল সিচুয়েশনে প্রচণ্ড ভালোভাবে যদি ম্যান মার্কিং করে থাকেন, তাহলে ফ্রান্সের কিন্তু কপাল খারাপ হইতেও পারে। অ্যান্ড সেম ক্যান বি সেট ফর লুকা ডিন অ্যান্ড জুলস কুন্দা। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে লুকা ডিনের অনেক ম্যাচ দেখেছি অ্যাস্টন ভিলার হয়ে, তিনি ভালো কোনো উইঙ্গারের এগেনস্টে সেভাবে 1 ভার্সেস 1 ডিফেন্সিভ অ্যাবিলিটি দেখাইতে পারেন না। এমন কোনো একটা ভালো উইঙ্গার যে কিনা বল পায় অত্যন্ত দক্ষ, ড্রিবলিং এবং স্পিডি, মিডফিল্ড থেকে বল ক্যারি করে যদি ডি বক্সে ঢুকে যেতে চায়, তাহলে কিন্তু লুকা ডিন তাকে সেভাবে আটকায় রাখতে পারেন না। সো ওই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু লামিন ইয়ামালের মতো ওয়ার্ল্ডের বেস্ট রাইট উইঙ্গারের অনেক সুবিধা হওয়ার কথা। সো লামিন ইয়ামাল হ্যাজ টু টার্গেট দ্য স্পেস বিটুইন লুকা ডিন অ্যান্ড উইলিয়াম সালিবা। উইলিয়াম সালিবা বর্তমান বিশ্বে তর্কযোগ্যভাবে সেরা ডিফেন্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই উইলিয়াম সালিবাকে ডিরেক্টলি প্রেসিং না করে ডিন এবং সালিবার মাঝখানের যে জায়গাটা আছে, সেটা যদি লামিন ইয়ামাল প্রপারলি টার্গেট করতে পারেন, এবং একই কাজ যদি জুলস কুন্দা এবং উপামেকানোর মাঝখানের জায়গাটাকে টার্গেট করতে পারেন অ্যালেক্স বাইয়েনা বা নিকো উইলিয়ামস, দেন দ্যাট ক্যান বি ভেরি বেনিফিশিয়াল ফর স্পেন। এখন দেখা যাক স্পেন এই দায়িত্বটা ঠিকঠাক মতো করে পালন করতে পারে কিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ফ্রান্স স্পেন এই দুর্দান্ত ম্যাচে আপনি ফাইনালে কাকে দেখতে চাচ্ছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।